হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। ছাড়েন বলছি। নেহা আর কিছু বলতে পারে না। সাদা কাপড় দিয়ে মুখটা বেঁধে দেয় চিকন গোছে ঢিলে টি শার্ট পরা একটি ছেলে, আর সাথে সাথে অন্য একটি ছেলে তার হাত দুটো দড়ি দিয়ে বেঁধে দেয়। নেহা চিৎকার করতে পারছে না, কেবল চোখ গোল গোল করে সবাইকে একবার দেখে নিল। তিনজন ছেলের মধ্যে নেহা একজনকে বেশ ভালো করেই চেনে। তারই এলাকাতে বাসা ছেলেটির। ছেলেটির নাম মনে করার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত চিন্তায় নামটাই মনে পড়ছে না। কিন্তু সেই পরিচিত ছেলেকে নেহা কিছু বলতে যাবে তার আগেই পিছন থেকে একজন নেহার চোখ দুটো বেঁধে দেয়। পরিচিত ছেলেটির কণ্ঠ থেকে নেহা শুনতে পায়, এই সিয়াম, জলদি গাড়ি স্টার্ট দে, সময় খুব কম। নেহা ভয়ে আঁতকে ওঠে। কোথায় নিয়ে যাচ্ছে তাকে? কণ্ঠ শুনে সে ছেলেটির নামটা মনে করে নেয়। ছেলেটির নাম রাফাত। তার বাড়ির কয়েক বাড়ি পরেই রাফাতের বাড়ি। কদিন ধরে সে আমার উপর নজর রাখছিল। তবে কি আমাকে তুলে নিয়ে যাবার জন্য এমনভাবে নজর রাখছিল? নেহা এসবই ভাবতে থাকে। কেউ একজন তার হাত দুটো বেঁধে ফেলে। নেহা করতে কান্না করে থাকে। নেহা করে কান্না করতে থাকে। বেশ কিছু সময় যাওয়ার পর নেহা শুনতে পায়, সিয়াম, এখানে থামা, চলে এসেছি। আবারও রাফাতের কথা শুনতে পায় নেহা। আবারও রাফাতের কথা শুনতে পায় নেহা। কয়েকটি হাত এসে গাড়ি থেকে টেনে নামায় নেহাকে। তারপর এক এক করে হাত, চোখ ও মুখের বাঁধন খুলে দেয়। নেহা অবাক চোখে দেখতে থাকে চারপাশ। অপরিচিত জায়গা এটি। তবে একটি সাইনবোর্ডে লেখা দেখে নেহার চোখ আটকে যায়, কাজী অফিস। কিন্তু তাকে এখানে কেন আনা হয়েছে? একটি ছেলে তাকে প্রায় টানতে টানতে ভিতরে নিয়ে গেল। নেহা কল্পনাও করতে পারছে না তার সাথে অনাকাঙ্ক্ষিত কিছু হতে চলেছে। নেহা ভিতরে প্রবেশ করে। কাজী সাহেবের সামনে চেয়ারে একটি ছেলে বসা। একদম হিরোদের মতো দেখতে, লম্বা 6 ফিট, সিক্স প্যাক বডি হবে। একটা কালো স্যুট পরা, একটা কালো সানগ্লাস, চুলগুলো স্টাইল করা। নেহা খানিকটা বিস্ময় নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। তাকে তুলে নিয়ে আসা হয়েছে, কিছু সময় সেটা ভুলে যায়, কিন্তু পরক্ষণে তুড়ি বাজানোর শব্দে স্তম্ভিত ফেরে। কি হলো, হাঁ করে তাকিয়েছো কেন? কি ভাবছো তো? নেহা চমকে ওঠে। চেয়ারে বসা ছেলেটি কথা বলে ওঠে, আমাকে যারা তুলে এনেছিল তাদের মধ্যে কেউ একজন আমাকে ছেলেটির পাশে বসিয়ে দিয়ে ওরা চারপাশ ঘিরে রাখলো। নেহা প্রশ্ন করে, আপনি কে? আপনি আমাকে এখানে কেন তুলে আনছেন? বিয়ে করার জন্য। কি ফাইজলামি পাইছেন? পাশে বসা ছেলেটি কিছু বলে না, কেবল মুচকি হাসতে থাকে। নেহার ইচ্ছে করছে এখনই সবগুলোকে চড় দিয়ে এখান থেকে চলে যায়। কত বড় সাহস এদের! আমাকে তুলে নিয়ে এসেছে, তাও আবার সোজা বিয়ে করার কথা বলছে। কি মনে করে এরা? নেহা নীরবে এসবই ভাবছে। তখনই পাশে বসা ছেলেটি বলে, ভালো, আমি নিলয়। আপাতত তোমার সাথে কোনো প্রকার ফাইজলামো করছি না। তোমাকে তুলে আনা হয়েছে মূলত বিয়ের জন্য। বিয়েতে রাজি হলে ভালো, না হলে আরো ভালো। নিলয় কথাগুলো নেহার দিকে তাকিয়ে খুবই শান্ত গলায় বলল। নেহা এমন কথা শুনে কেবল চুপ হয়ে যায়নি, সে কি বলবে সেটাও সে ভাবতে পারছে না। কি সাংঘাতিক ব্যাপার ঘটতে চলেছে তার সাথে! যাকে চেনে না তাকে বিয়ে করতে হচ্ছে, তাও আবার দিনে দুপুরে তুলে এনে। এই যে নাও, এই কাগজটা ধরো। এটা কিসের কাগজ? আর আমি এটা নিয়ে কি করব? এই কাগজটাতে সাইন করো, এটা আমাদের বিয়ের কাগজ। কি? নেহা বেশ খানিকটা রাগের দৃষ্টিতে তাকিয়ে রইল নিলয়ের দিকে। রাগের প্রভাব চোখে মুখে বেশ গভীরভাবে ফুটে উঠল। মাথাটা গরম হয়ে গেল তার। তাই কাগজটা টান দিয়ে ছিঁড়ে ফেলে নেহা বলল, কি পাইছেনটা কি? হ্যাঁ, আমি আপনাকে কেন বিয়ে করব? না আমি আপনাকে চিনি, না আগে কোনো দিন দেখেছি আপনাকে। শুনুন, ভালোই ভালোই আমাকে যেখান থেকে তুলে এনেছেন
সেখানে দিয়ে আসুন, না হলে এর ফল কিন্তু খুবই ভালো হবে না বলে দিচ্ছি। নেহার কথা শুনে নিলয় সহ আশেপাশের সবাই হাসতে লাগলো। নেহা এবার অবাক চোখে তাকায় সবার দিকে। এলাকাতে নেহার আব্বুর অনেক বেশি রাজনৈতিক পাওয়ার আছে। নিলয় হাসতে হাসতে বলে, চোখ বন্ধ করে শোনো, জলদি সাইন করো, না হলে তোমার আব্বুর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে পকেট থেকে ফোন বের করে নেহার সামনে ধরে। নেহা বিস্ময়কর চাহনি দিয়ে সেদিকে তাকায়। সে একটি ভিডিও দেখতে পায় যেখানে নেহা দেখে ওর আব্বু অফিস থেকে বের হচ্ছে আর তার পিছনে দুজন লোক, ওদের হাতে হাতে রিভলভার। তারা নেহার আব্বুকে ফলো করছে। নেহা ভয় পেয়ে যায়, কারণ তার আব্বু ছাড়া আপন বলতে কেউই নেই। নেহার আম্মু মারা গেছে আরও 4 বছর আগে। নেহা তার আব্বুকে প্রচণ্ড রকম ভালোবাসে। তাই নেহা কাঁদতে কাঁদতে পাশে বসা ছেলেটির দিকে তাকায়। একটু আগে তার সৌন্দর্য দেখে কত কিছুই না ভাবছিল ও। আর সেই মানুষটা এরকম জঘন্য টাইপ আচরণ করবে নেহা কল্পনাও করতে পারেনি। তাই সে বলে, প্লিজ আমার আব্বুর কিছু করবেন না। আপনি বলেন কোথায় সাইন করতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। তারপর নেহা বিয়ে করে ফেলে এই অপরিচিত মাস্তান একটি ছেলেকে। নেহা তাকে অসহ্য দৃষ্টিতে বারবার দেখছে আর মনে মনে বলছে তাকে খুন করে সে পালাবে। কান্না করতে করতে সে ভাবে, চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করে নিলাম। কি হচ্ছে আমার সাথে এগুলা? আম্মু, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? এতদিন ওই ডাইনি রাক্ষসী মহিলার জন্য শান্তিতে বাসায় থাকতে পারলাম না। আজ যখন বাসা থেকে চলে আসলাম তখন এই ছেলে আমাকে তুলে নিয়ে এসে বিয়ে করলো। কি হচ্ছে আমার সাথে এগুলা? কেন হচ্ছে এমন? বিয়ে করব না বলে বাসা থেকে চলে আসলাম, আর এখন কি হলো? আম্মু, তুমি কেন আমাকে নিয়ে গেলে না? নেহা কান্না করতে করতে কথাগুলো ভাবছে। আজ তাকে দেখতে আসার কথা, আর দেখতে এসেই তাকে বিয়ে করে নিয়ে যাবে। ভোরে উঠে নামাজ পড়ে বসে আছে নেহা। এমন সময় তার আব্বু রুমে আসে। নেহার আব্বুর নাম আশরাফ, একটি রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক। এলাকাসহ এলাকার বাইরে মিস্টার আশরাফ সাহেবের বেশ নামডাক। কিন্তু আজ সকালে নেহার ঘরের দরজার সামনে আশরাফ সাহেব দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময়। তারপর হুট করেই বলে, নেহা ভেতরে আসবো? আব্বু, তুমি আমার রুমে আসবে? এতে অনুমতি নেওয়ার কি আছে? আসো। আসলে আমি একটা কথা বলতে এসেছি। কি কথা আব্বু, বলো না। আসলে কথাটা তোকে কি করে বলি, দেখ মা, তুই তো বড় হচ্ছিস, তোকে তো আর আমি ঘরে রাখতে পারবো না। মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছিস, বিয়ে তো করতেই হবে। আশরাফ সাহেব এ অবধি কথা বলে থেমে যায়। মা মরা মেয়ে নেহার দিকে কিছুটা নরম দৃষ্টিতে তাকায়। তবে নেহা বেশ অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ নেহা এতক্ষণে বুঝে নিয়েছে তার আব্বু এভাবে রুমে আসার কারণ তাকে বিয়ে দেওয়া। আর ছেলেটা হলো আকাশ। আকাশ হলো নেহার সৎ মার বোনের ছেলে। একদম মায়ের আঁচল ধরে রাখা গাধা টাইপ ছেলে, মায়ের অনুমতি ছাড়া বাথরুমেও যায় না, সব সময় মায়ের কথা মেনে চলে। নেহা উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে, কিন্তু আব্বু আমি। কোনো কিন্তু না মা, তুই ভেবে বলিস। আর তোর কাছে আমার একটা আবদার, পালে রাখিস। তোর মা ওইটাই চায় আকাশের সাথে তোর বিয়ে হোক। আর একটা কথা, কাউকে পছন্দ থাকলে আমাকে বলতে পারিস, আমি তার সাথেই তোর বিয়ে দেবো। আশরাফ সাহেব আর কিছু বলে না। নেহাকেও কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে হেঁটে চলে যায়। নেহা আশরাফ সাহেবের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে আকাশকে বিয়ে করতে চায় না। এর কারণ হলো নেহার সৎ মা। কিন্তু নেহার তো কাউকে পছন্দও নাও, সে কাউকে ভালোই বাসেনি। তাহলে সে কি করবে এখন? আর যাই হোক, এই হাবা মায়ের ছেলেটাকে বিয়ে করতে পারবে না সে। আর ওই ডাইনি রাক্ষসী মহিলার বোনের ছেলেকে তো জীবনেও না। এসবই ভাবছে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে নেহা। এমন সময় নেহার সৎ মা নেহার ঘরের দরজার কাছে আসে। নেহাকে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বলে,
নবাব জাতি ঘুম ভাঙছে আপনার? তো আপনার আব্বু কি বলে গেছে শুনছেন তো? আর কতদিন আপনাকে ঘরে বসিয়ে রাখবো? এইবার তো বিয়ে করে বিদায় হ। নেহার সৎমা রাহিলা বেগম খুব হিংসুটে মহিলা। ওনার গলা দিয়ে কখনোই ভালো কথা মুখে আসে না। নেহাকে সবসময় খারাপভাবে প্রহারও করে থাকে। না, আর সহ্য করা যায় না। এই মহিলা আমাকে যা না তা বলে চলে যায়, আর আমি কি করব? আর থাকবো না এই বাড়িতে। আব্বু এখন এই মহিলার কথা শুনে আমাকে আজ এইগুলা বলে গেল। আমি আর থাকবো না। আব্বু থাকলে আবার এমন হতো না। কথাগুলো নেহা বিড়বিড় করে কদম ফুল গাছের দিকে তাকিয়ে বলে ফেলল। নেহার মা মরে যাবার পরে আশরাফ সাহেব রাহিলা বেগমকে বিয়ে করে আনে। তারপর থেকে নেহার আব্বুর সামনে রাহিলা বেগম নেহাকে কতই না আদর করে। আর তিনি চলে গেলেই শুরু হয় নেহার উপর রাহিলা বেগমের অত্যাচার। নেহা অনেক চেষ্টা করেছে আশরাফ সাহেবকে সব বলে দিতে, কিন্তু নেহা তো করেনি, কারণ সে চায়নি শেষ বয়সে তার আব্বু কষ্ট পাক। কান্না শেষ হলে গাড়িতে করে চলে যাওয়া যাক। নেহা হকচকিয়ে ওঠে, সে পাশে তাকায়। একটু আগে তাকে জোর করে তুলে নিয়ে আসা মানুষটার সাথে বিয়ে হয়। সে মানুষটা তার পাশে বসে আছে এখনো। আর নেহা কবুল বলার পর তার পুরানো কিছু কথা মনে করছিল বসে বসে। আজ যখন সকালে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে আসে, তখনই কোথা থেকে একটি সাদা রঙের জিপ আসে নেহার সামনে। নেহা প্রথমে ভেবেছিল এটা হয়তো কোনো বড়লোকের লাফাঙ্গা টাইপ ছেলেগুলোর কাজ, যারা গায়ের কাছ দিয়ে গাড়ি চালিয়ে চলে যায়। কিন্তু না, পরক্ষণে নেহার ভাবনায় জল ঢেলে সাদা রঙের জিপটি ওর পাশে এসে থেমে যায়। কিছু বোঝার আগে কয়েকটি হাত তার মুখ চেপে ধরে গাড়ির মধ্যে তুলে নেয়। তারপর সোজা কাজী অফিসে নিয়ে আসে। আর এই কাজটি করে নিলয়। কি হলো মিসেস নিলয়, কান্না থামাও আর চলো আমার সাথে। ভাই, ভাবি কোথায় থাকবে? কোথায় আবার? আমাদের রাস্তা নাই? আরে চুপ কর, আস্থানায় ভাবি নিয়ে থাকা যায়? সেখানে থাকে তো মাস্তানেরা। ভাবি কি মাস্তান নাকি? হতে পারে ভাই মাস্তান, তাই বলে কি ভাবিও মাস্তান হবে? আয় তোরা থামবি, চল এখন আমার। রাফাত, সিয়াম, মাসুম হলো নিলয়ের সবচাইতে কাছের লোক। আপন ভাই না হলেও ওরা নিলয়ের ভাইয়ের থেকেও বেশি কিছু। তাই নিলয় যা বলে তাই করে ওরা। নিলয় নেহার দিকে তাকায়। নেহা তখনই বলে, কোথায় যাব? আমি আপনার সাথে কোথাও যাব না। আপনি খুব খারাপ লোক। চুপচাপ যাবেন নাকি আমি ফোন দিয়ে বলবো? মাসুম নেহার দিকে ফোন দেখিয়ে কথাটি বলল। নেহা আবারও কপাল কুঁচকে তাকালো ওদের দিকে। নিলয়কে তার স্বামী বলে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, ঘৃণা হচ্ছে তার। তাকে বিয়ে করার জন্য এত কিছু করবে লোকটা, নেহা ভাবতে পারছে না, তাও জঘন্য টাইপ কাজ। নেহা তখনই ভয়ে চুপসে এই, যেয়ে বলল, না না, আপনারা প্লিজ এমন করবেন না, আমি যাব। নেহা বসা থেকে দাঁড়িয়ে কথাটি বলে। মনে মনে সে বলে, মানুষ এতটা নীচ হতে পারে আমি ভাবতেই পারছি না। কেন আমাকে জোর করে বিয়ে করলো? আর আমাকে কি করে চিনে এই লোকগুলো? চুপচাপ এখন গাড়িতে বসো, নাকি আমি এখন তুলে বসিয়ে নেব? নিলয় শয়তানি একটা হাসি দেয়। রাফাত, মাসুম, সিয়াম নেহাকে নিয়ে বের হয়। নিলয় পিছনে পিছনে হাঁটতে থাকে। তখনই পকেটে থাকা ফোনটি বেজে ওঠে। নিলয় ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে আশরাফ সাহেবের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে নিলয় ওপাশ থেকে বলে, ঠিক আছে তো সব? জি ঠিক আছে। ওকে, দেখা যাবে। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় মুচকি হাসে। নিলয়ের হাসিটা একটু প্রশস্ত হয়। সবাই নিলয়ের মুচকি হাসির দিকে তাকিয়ে থাকে, কিন্তু হাসির কারণ কেউ জানে না। নেহাকে সামনের সিটে বসায় ওরা। নিলয় নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করার জন্য প্রস্তুতি হয়। বাকিরা সবাই পিছনের সিটে বসে নিজেদের কথা ভাবছে। সিট বেল্টটা বেঁধে নাও। নেহা চোখ তুলে পাশে বসে নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার দিকে তাকিয়ে সিট বেল্ট বাঁধার কথা বলে। নেহার আগে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নেয়। অসহ্য লাগছে তাকে নেহার। একদমই সে নিলয়ের কোনো কথা শুনতে চাচ্ছে না। তবে নিলয়ও ছাড়ার পাত্র না।
সে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, সিট বেল্টটা বাঁধতে বললাম না? আচ্ছা যাও, আমি নিজে বেঁধে দিচ্ছি। কথাটি বলেই নিলয় এসে নেহার সিট বেল্ট বেঁধে দেয়। নেহা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে অনেকটা সময়। তারপর নিলয় গাড়ি চালাতে শুরু করে। নেহা গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। কত আশা ছিল তার জীবনকে নিয়ে, জীবনের ভাবনা নিয়ে, কিন্তু সবটাই কেমন যেন এলোমেলো হয়ে গিয়েছে। অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে, বাড়ি থেকে পালিয়ে কোথায় বা যাবে নেহা? সেই সৎমা নিজেই খুঁজে বের করে জোর করে বিয়ে দিয়ে দিত। এর থেকে একটি আশ্রয়স্থান সে পেয়েছে, এটাই অনেক। সেই সৎমা নিজেই খুঁজে বের করে জোর করে বিয়ে দিয়ে দিত। এর থেকে একটি আশ্রয় স্থান সে পেয়েছে, এটাই অনেক। নেহা নেহা বাইরে তাকিয়ে এসবই ভাবছে। হঠাৎ গাড়ি থেমে যায়। নেহা ভাবনা থেকে বাস্তবে এসে সামনে তাকায়। কয়েকজন পুলিশ নেহাকে গাড়ি দাঁড় করিয়েছে। নেহার চোখে একটি শাস্তির ছাপ প্রকাশিত হতে থাকে। এক্ষুনি চিৎকার দেব এদের হাত থেকে, এটাই বাঁচার একমাত্র উপায়। পুলিশদেরকে সব বলতে হবে। এরা একটি বড় অপহরণ চক্র। কথাগুলো নেহা মনে মনে ভেবে বেশ শান্তি লাভ করে। পরিকল্পনা অনুযায়ী নেহা চিৎকার দিতে যাবে, তখন একটি পুলিশ এসে নিলয়কে সালাম দেয়। কেমন আছেন নিলয় স্যার? তোমাদের কি অবস্থা? এই তো স্যার চলছে। আমাদের ভাবি না কেউ নেই। হুম ভাবি কেমন আছেন? নেহা বোকার মতো একবার পুলিশদের দিকে তাকায়, একবার নিলয়ের দিকে তাকায়। কে নিলয়? পুলিশরা কেন তাকে স্যার ডাকছে? আবার এদের কাছে রিভলভার আছে, অথচ পুলিশরা কিছুই বলছে না। কে এই ব্যক্তি? কি রহস্য এর মাঝে? আর আমার সাথেই বা জড়ালো কেন? নেহা এক মুহূর্তে চুপ হয়ে কথাগুলো পরপর মাথার মধ্যে সাজিয়ে প্রশ্ন করতে থাকে নিজেকেই, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না সে। কেবল বোকাদের মতো পুলিশটার দিকে তাকিয়ে শুকনো একটি হাসি দেয়। তারপর নিলয় আবারও গাড়ি চালাতে থাকে। কিছু দূর যাওয়ার পর আবারও নিলয়ের ফোন বাজতে থাকে। নিলয় ফোনের দিকে তাকিয়ে দেখে আবারও আশরাফ সাহেবের কল। সব ঠিক চলছে? এখন অবধি সবদিকই ঠিক আছে। কোনো সন্দেহ করছি নাকি? না। নিলয় ফোন কেটে দেয়। নেহা রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নেহাকে বোকা বলছে সে। নেহাকে বোকা বলেছে ও, কিন্তু কি বোকামি করলো সে বুঝতে পারছে না। হঠাৎ গাড়িটা ব্রেক করে। নেহা জানালা দিয়ে তাকিয়ে দেখে একটা কবরস্থান। খুব পরিচিত একটি কবরস্থান নেহার কাছে। নেহা নিচে থেকেই গাড়ি থেকে নামে। এরপর নেহা দেখে নিলয় কবরস্থানের মধ্যে প্রবেশ করছে। নেহাও পিছনে যায়। নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে। নেহা বেশ কিছু সময় নিলয়ের দিকে তাকিয়ে থাকে। অবাক করা চাহনি নিয়ে নেহা নিলয়ের দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। প্রশ্নগুলো আবারও তার মাথার মধ্যে ঘুরপাক খায়। কে এই ছেলে? কে হয় সে? তার সাথে কেনই বা পরিচয় হলো? মাকে সে কিভাবে চেনে? নেহা আর কিছু ভাবে না, সোজা যে নিলয়ের পাশে দাঁড়ায়। মায়ের কবরের দিকে তাকিয়ে থাকে নেহা। এখানে সে সপ্তাহে একবার করে আসে। মায়ের কবরের কাছে দাঁড়িয়ে নেহা মনে মনে মায়ের সাথে অনেক কথা বলে আর কান্না করে। তারপর এতিমখানায় যেয়ে ছোট বাচ্চাদের সে খাবার খাইয়ে বাড়িতে চলে যায়। কিন্তু আজ সে নিজে আসেনি। নিলয় নামের অপরিচিত ছেলেটি, যে কিনা নেহার বর, সে তাকে নিয়ে এসেছে। আর নেহাকে অবাক করে দিয়ে নিলয় বাচ্চাদের খাবার দিতে থাকে। নেহা কেবল অবাক হয়ে চেয়ে থাকে ছেলেটার দিকে। এক সময় মনে হয় নিলয় তার খুব কাছের লোক, আবার পরক্ষণেই তার প্রতি ঘৃণা কাজ করে নেহার। এখন গাড়িতে ওঠো। নিলয় সব কাজ শেষ করে গাড়ির কাছে আসে। নেহাকে গাড়িতে উঠতে বলে। নেহা মাধ্যমের মতো গাড়িতে উঠে পড়ে। নিলয় ড্রাইভিং সিটে বসতেই নেহা প্রশ্ন করে, কে আপনি? আপনার পরিচয়টা দিন। আমি নিলয় হাসান। বাকিটা সময় হলে জানতে পারবে। নিলয় কথাটি বলেই নেহার মুখে কি যেন একটা স্প্রে করে। নেহা ঘুমিয়ে যায়। নেহার ঘুমন্ত
মুখটার দিকে নিলয় চেয়ে থাকে অনেকটা সময়। কি অপরূপ মায়া নেহার মুখে। এক সময় এই মায়াতে নিলয় খুব গভীরভাবে আটকে যায়, তবে সেই মায়াটা ছিল কেবল মরীচিকা, যার ওপর পাশে ছিল মিমি, আর এ পাশে ছিল নিলয়। বিকাল 4:30। নেহার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখে একটি অচেনা রুমের মধ্যে সে শুয়ে আছে। হালকা শীত করছে তার গায়ে একটি পাতলা কম্বল। নেহা রুমের চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিল। রুমের চারপাশের দেয়ালে নেহার ছবি টানানো। প্রথম যে ছবিটা নেহার চোখে পড়ে সেটার দিকে সে অনেকক্ষণ চেয়ে থাকে, কারণ এমনি একটি ছবির কারণে সে একদমই প্রচণ্ড রকমের মার খায় তার সৎ মায়ের কাছে। সেদিন ছিল বৈশাখ মাসের প্রথম দিন। পড়ন্ত বিকেলে পরিধিত প্রকৃতির মাঝে বিরাজ করছিল পহেলা বৈশাখের আগমনী আমেজ। নেহা ও তার কয়েকজন বান্ধবী মিলে প্ল্যান করে তারা কোথাও একসাথে ঘুরতে যাবে, আর জায়গাটা তাদের এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরের একটি নদীর পাড়। সবাই সাদা ড্রেস পরে বের হয়। বিকেল হতেই তারা পৌঁছায় সেই নদীর পাড়ে। নদীর চারপাশে বড় বড় মেহগনি গাছ। ছোট একটি নদী, এটাকে ঠিক নদীও বলা যায় না। নদীর এক পাশে বড় কাশবন। নদীর পাড়ে কিছু জায়গা নিয়ে সারি সারি কলা বাগান। সেই কলা পাতায় বৈশাখের উদ্রিত বাতাস যখন এসে পড়ছিল, তখন কেমন যেন একটা প্রত্যাশিত শব্দ হয়। নিমিষেই মন কেমন নেচে ওঠে। সে কাশবনের দিকে ছুটে যায়। বড় কাশবনের মধ্যে সে খালি পায়ে হাঁটতে থাকে। হঠাৎ একটি ছোট্ট খরগোশ ছানার দিকে নেহার চোখ যায়। নেহার দাঁড়িয়ে খরগোশ ছানাটি হাতে নেয়, আর তখনই একটি দমকা বাতাস তার গায়ে এসে লাগে। কালো চুলগুলোর কিছুটা মুখের সামনে চলে আসে তার। নেহা মনের আনন্দে খরগোশ ছানাটি হাতে নিয়ে লাফিয়ে উঠে জোরে জোরে বলতে থাকে, তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমায় হারানো কোনো এক নিভ্রব বেলায়, নতুবা কোনো এক নতুন বসেকে, এক নতুন দিনের নির্মল খোলা হাওয়া, নতুবা তুমি ফিরবে অহরহ ঝরা ঘন কালো বৃষ্টির মুহুমুহ নির্জন খেলায়, নতুবা ফিরবে তুমি কোনো এক রাতে পূর্ণিমা ভরা জ্যোৎস্নায়। তুমি ফিরবে জানি বহুদিন পরে, হতবা 1000 বছর পরে, নতুবা আসবে তুমি শত কোটি পথ পাড়ি দিয়ে। কোনো এক সময় হেই নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণের ভিড়েও তুমি ফিরবে, তোমার আমার গড়া ভালোবাসার নীড়ে। নেহা নিজে এসব বলে খানিকটা বোবা মুখে দাঁড়িয়ে থাকে খরগোশটি হাতে নিয়ে। তারপর পাশে তাকিয়ে দেখে ওর বান্ধবীরা অবাক চোখে চেয়ে আছে তার দিকে। নেহা হেসে দেয়। খরগোশ ছানাটির মা পাশে আছে। নেহা বাচ্চাটি তার মায়ের কোলে দিয়ে লজ্জা মাখা মুখে বান্ধবীদের থেকে দৌড়ে চলে আসে। সেই দিনের ছবি এটা। কালো চুলগুলো মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে তার। হাতে সাদা খরগোশ ছানা, চারপাশে সাদা কাশফুলের ছড়াছড়ি। কি নৈপুণ্যতা ক্যামেরাম্যানের হাতে, যেন ছবি তোলায় তার কাজ। কোনো অ্যাঙ্গেলে কোনো খুঁত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ছবিটা তুলেছে কে, আর এখানেই বা কেন, কোথায় আমি? নেহার কপালে আবারও চিন্তার ছাপ। সে নিজেই নিজেকে প্রশ্ন করে কিছু সময়। তারপর বসা থেকে যখন উঠতে যাবে, তখনই চোখ পড়ে সোফাতে রাখা একটা বড় ডলের দিকে। ডলটার চারপাশে নেহার পছন্দের ফুল সাজানো অবস্থায় রাখা, রজনীগন্ধা আর হলুদ গাঁদা ফুলের সাথে লাল টিউলিপ। বেশ চমৎকার লাগলো তার। দৌড়ে ডলটার কাছে যায় ও। ডলের পাশে দেয়ালে একটি সুন্দর যে পেইন্টিং দেখতে পায় নেহা। একটি ছেলে ছোট্ট একটি হাতে বানানো ব্রিজের উপর বসে ছিপ দিয়ে মাছ ধরছে। ছেলেটার গায়ে একটি হাতা কাটা গেঞ্জি, পরনে হাফ প্যান্ট। যেন দেখে মনে হচ্ছে একদম জীবন্ত একটি পেইন্টিং। চার দেয়ালে পেইন্টিংগুলো জাস্ট ওয়াও, এত সুন্দর করে সব কিছু গোছানো।
আবারও সেই প্রশ্নগুলো মাথার মধ্যে নেহার বারবার ঘুরতে থাকে। কে এই ছেলে? কী তার পরিচয়? আমাকে কিভাবে চেনে? কেনই বা আমার সাথে সে জড়িয়েছে? নেহা পুতুলটা হাতে নিয়ে খাটের কাছে আসতে থাকে। কালো কাজ খচিত একটা টেবিলের উপর চোখ পড়ে নেহার। সেখানে একটি কোটির ভেসেতে চায়ের ধোয়া ওঠার দৃশ্য, পাশে চায়ের কাপ উল্টানো ভাবে রাখা, তার পাশে পড়ে আছে একটি রঙিন কাগজে মোড়ানো চিরকুট। নেহা ধীর পায়ে হেঁটে যায় টেবিলের কাছে। অচেনা ঘরটি তার কাছে যেন অনেকটা ভালো লাগতে শুরু করেছে। নেহা কাগজের ভাঁজ খুলে সেখানে লেখা আছে, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি কে তার সঠিক সময় জানতে পারবে। আপাতত তুমি আমার বাড়িতেই আছো। তোমার যা দরকার তা নিচে এসে পাবে। তোমার যা দরকার তা আরিতাকে বললেই পেয়ে যাবে। আর হ্যাঁ, একদম চালাকি করার চেষ্টা করবা না। নেহা চিরকুটটি ছুঁড়ে ফেলে দেয়। আবার অসহ্য লাগতে শুরু করেছে। নিলয়ের কথা মনে পড়তেই আমি কোথায় ফেসে গেলাম? আল্লাহ, দড়ি ফেলাও, আমি উপরে যাব। আমি আসার সময় আব্বুকে চিঠি লিখে আসছি যেন আমাকে খোঁজার চেষ্টা না করে। যদি করে তো আমি নিজেকে শেষ করে দিব। নেহা নিজেকে নিজের কথা বলতে থাকে। রাগে দুঃখে তার কান্না করতে ইচ্ছা করছে। কেন সে রাগ করে বাসা থেকে বের হয়েছিল? কিন্তু কি আর করার, নেহা এখন এই বদলোকটার বউ, তাই তার কথা তো মানতেই হবে, না হলে যদি তার আব্বুর কোনো ক্ষতি করে। মানুষ এতটা খারাপ হয় কি করে? ওই দিকে মা আমাকে তার বোনের হাবলা ছেলের সাথে বিয়ে দিতে চায় যেন আব্বুর সব প্রপার্টি নিজের নামে করে নিতে পারে। আর এইদিকে এই ছেলে কেন আমাকে তুলে এনে বিয়ে করলো? আবার আম্মুর কবরের কাছে নিয়ে যায়। উনি কি করে জানলো এটা আম্মুর কবর? আমাকে কি চেনে? উফ, মাথা ব্যথা করছে, কিছু মাথায় ঢুকছে না। নেহা আবারও তার নিজের সাথে কথা বলে। তবে সে এখন কোথায় আছে নিজেও জানে না। কেবল এটাই সে এখন বুঝে নিয়েছে, তাকে বড় রকমের ক্ষতি করা হবে না। সে তার মনের ভাবনা চিন্তা বাদ দিয়ে রুম থেকে বের হয়ে যায়। বড় একটি বাড়ি। সে আছে বাড়ির দোতলাতে। সে নিচে নেমে সিঁড়ি বেয়ে নিচে এসে দেখে 15 থেকে 16 বছরের একটি মেয়ে সোফাতে বসে টিভি দেখছে। নেহাকে দেখা মাত্রই সে বসা থেকে উঠে দাঁড়ায়, তারপর বলে, আরে ভাবি, আপনি কিছু লাগবে? কি লাগবে বলেন, আমি এখনই এনে দিচ্ছি। নেহা মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার নাম আরিতা, কিন্তু এই নিলয়ের কি হয়? দেখে তো কাজের লোক বলে মনে হচ্ছে না। দেখে জিজ্ঞাসা করি, কে তুমি? আমি আরিতা, ভাইয়ার বোন। হুম, থাকে তো, মা বাবা সবাই থাকে। একজন বয়স্ক লোক পিছন থেকে কথাটি বলে। নেহা সেদিকে তাকায়। পাশে আরেকজন মহিলা আছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকে সে। আমার মা বাবা। নেহা নিলয়ের মা বাবাকে সালাম দেয়। আর সেনারে কি জানে তাদের ভদ্ররূপী ছেলেরা তাকে তুলে নিয়ে বিয়ে করেছে? ওনাদের সাথে কিছুক্ষণ কথা বলে নেহা ওপরে চলে যায়। একটু পর আরিতা আসে নেহার কাছে। দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। আরিতা বলল, আমি সব জানি ভাইয়া আপনাকে কেন বিয়ে করেছে, আর এটাও জানি আপনি ভাইয়াকে চিনেনও না। আপনি খুব লাকি, ভাইয়া আপনাকে ভালোবাসে। নেহা চুপ করে তাকিয়ে থাকে আরিতার দিকে। নেহা ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। অসহ্য একটা মানুষকে বিয়ে করে নাকি সে লাকি, যে কিনা ভালোবেসে বলতে পারেনি সে তুলে নিয়ে এসে অবলা একটা মেয়েকে। আরিতা আবারও বলল, আপনাকে সব কিছুই সত্য বলছি, তবে ভাইয়া যেন এসবকে বলবেন না। জানেন, নিলয় ভাই আসলে আমার নিজের ভাই না, বা আমি ওর নিজের বোনও না। আমি এবং আমার বাবা মা ভাইয়ার জন্যই বেঁচে আছি। ভাইয়া এই শহরে একটি খুবই পরিচিত একটি মুখ, তবে সাধারণ কেউ ভাইয়াকে চেনে না। চেনে বড় বড় নেতারা, আর আমার ভাইয়ার জন্যই এইসব নেতাগুলো বেঁচে আছে রাজনীতি করে। কেন চেনে তারা জানেন? কারণ ভাইয়া হলো এই দেশের টপ মাস্তান। আমার যখন 10 বছর বয়স, তখন আমার জীবনে নেমে আসে কালো রাত। আমরা পলাশির ছোট্ট একটি গ্রামে থাকতাম। খুবই গরিব ছিলাম। রোজ স্কুলে যেতাম। প্রাইমারি স্কুল ছিল আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। একদিন স্কুল থেকে বাড়িতে আসার সময় এলাকার প্রভাবশালী নেতার ছেলেরা মিলে আমাকে ওই বাচ্চা বয়সে নষ্ট করতে চেয়েছিল। নিলয় ভাই আমাকে তাদের থেকে বাঁচায়। ওরা ছিল 3 জন। ভাই ওদেরকে ওখানেই গুলি করে মারে। তারপর থেকে ভাইয়া আমাদের পরিবারের সদস্য হয়ে যায়।
পরে ভাইয়া গ্রাম থেকে আমাদের এখানে নিয়ে আসে। নেহা আরিতার মুখের দিকে তাকায়, কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কেমন করে একটা অচেনা অনুভূতি তার মধ্যে এসে ভর করেছে। আরিতা কাঁদছে। সেদিন নীলয় পলাশিতে যায় একটি মিশনে, আর যেখানে গিয়ে ফিরে আসার পথে দেখে একটা বাচ্চা মেয়ে 3জন ছেলে মিলে খারাপ আচরণ করছে। নীলয় তখন মেয়েটার সম্মানহানি দেখতে পারে না, তাই সে সেখান থেকে ওদেরকে গুলি করে মারে। আপনার কি চা দিব? দাও। আরিতা নেহাকে চা দিয়ে চলে যায়। আরিতা ভাবে, আসলে মানুষ এত ভালো হয় কি করে? ওনার ভিতরে কোনো অহংকার নেই, নিলয় ভাইয়ার মতো। নিলয় ভাইয়া ঠিক মানুষকেই ভালোবাসে, তেমনি নিয়া ভাবিও ওই রকমই, দেখলেই বোঝা যায়। কথাগুলো ভাবতে ভাবতে চলে যায় আরিতা। নেহা চা শেষ করে সাজানো রুমটার বেডটাতে বসে আছে ও। বড় পুতুলটাকে শক্ত করে জড়িয়ে নেয়। নীলয়ের চেহারাটা বারবার তার মনে পড়ছে, কিন্তু পরক্ষণে বিরক্তবোধ করছে নিহা, কারণ একটাই, তাকে জোর করে এভাবে তুলে এনে বিয়ে করেছে নিলয়। নিলয় রাতে বাড়িতে আসে। হারিতা বলে জোর করে ডাক দেয়, আরে আয় আরে, জি ভাইয়া। এটা কি করিস? ভাইয়া পড়তেছিলাম, কিছু লাগবে? তুই না পর। না ভাইয়া, আমার পড়া শেষ, তুমি বলো কি লাগবে। আর ভাবি কিন্তু খাবার খায় নাই, শুধু চা খেয়েছে। ওকে, তুই ডিনার রেডি কর, আমি ওকে আসছি। নিলয় দৌড়ে নেহার রুমের দিকে চলে আসে। দরজা খোলা দেখে নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা অঘরে ঘুমাচ্ছে। এত কিছু হওয়ার পরেও মেয়েটা এত গভীর ঘুমে মগ্ন থাকতে পারে। আহা ম্যাডাম, ঘুমাচ্ছেন যে, ওঠার কোনো নাম নেই। ওর ঘুমন্ত মুখটা খুব ভালো লাগছে। কিছুক্ষণ তাকিয়ে ভাবছি, এত মায়াপুরো মুখে তাকে দেখলে কেউ বলবে না সকালে একে কেউ তুলে এনে বিয়ে করেছে। নিলয় কথাগুলো বিড়বিড় করে বলল। নেহার দিকে তাকিয়ে সে অপলক চেয়ে রইল নেহার দিকে। এমন সময় আরিতার ডাক পড়ে, ভাইয়া আসো, সব রেডি। আচ্ছা আসছি। নেহার দিকে আবার তাকায় নিলয়। জোরে জোরে কয়েকবার ডাক দেয় নেহাকে। নেহা চোখ মেলে তাকায়, আবার চোখ বন্ধ করে। নিলয় তাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর বেসিংয়ের কল ছেড়ে দিয়ে ওর মুখে পানি দেয়। নেহা লাফ দিয়ে উঠল। কয়েক সেকেন্ড ফেবার চেকা চাহনি দিয়ে নিলয়ের দিকে তাকিয়ে বলল, এই, আমাকে পানি দিলেন কেন? কথাটি বলে নেহা কান্না শুরু করে দেয়। নিলয় হ হ করে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয় বলে, তাহলে কি করবো? পরে পরে সারাদিন ঘুমাও কেন? এত ঘুম কই পাও শুনি? দেখেন, আপনি কিন্তু আমার সাথে সব কিছু একটু বেশি বেশি করছেন। একটু বেশি না, অনেক বেশি করছেন। হ্যাঁ করছি, কোনো সমস্যা? চুপচাপ খেতে আসো, তোমার জন্য না খেয়ে আছি। আপনাকে কি আমি বলছি না খেয়ে বসে থাকতে? যত সব ঢং। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে। চুপচাপ খেতে আসো, 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসবা। আমি যাব না, দেখি আপনি কি করেন। একটা চোরের শব্দ হয়। নেহা গালে হাত দিয়ে নিলয়ের দিকে রাগি চোখে চাইয়ে রইল। তারপর একটু চিৎকার করে বলে উঠল, আব্বু, আমাকে কেউ কোনো দিন এভাবে মারে নাই। হাত শয়তান বজ্জারটায় মারলো। তোকে পরে দেখে নেব, শয়তান ছেলে একটা। কথাগুলো গালে হাত দিয়ে নেহা ভাবতে থাকে। কি হলো? আর একটা থাপ্পড় দিতে হবে নাকি? তাড়াতাড়ি আসবা। নিলয় নেহাকে চর মেরে চলে আসে রুমে এসে জোরে নেহাকে কথাটি বলে। নেহা তখন গালে হাত দিয়ে হাবড়ার মতো কেবল চোরের কথা ভাবছে। নিলয়ের কথা শুনে তাড়াতাড়ি বেসিন থেকে পানি নিয়ে ফ্রেশ হয়। নেহা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নেহার দিকে তাকায় নিলয়। কিছুক্ষণ কথা মিতে চাহনি দিয়ে নিলয় চেয়ে রইল নেহার দিকে। চুলগুলো ছোট্ট একটি খপ্পা করা। খপ্পার আয়ত্তহীন চুলগুলোর কিছু অংশ নেহার মুখের ওপর এসে পড়েছে। চোখে কাজল দেওয়া নেই, তবু কেমন যেন কাজল দেওয়া মনে হয় নিলয়ের কাছে। বুকটা ধক করে উঠল তার। নেহা জোরে তুড়ি বাজায়। নিলয় চমকে ওঠে। নেহার দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে থেকে বলে, নিচে আসো। নেহা বাধ্য মেয়ের মতো নিলয়ের পিছু পিছু যেতে লাগলো। খাবার টেবিলে এসে নেহা অবাক হয়ে তাকায়। অনেক কিছুর আয়োজন করা হয়েছে। ইলিশ মাছের ঝোল, মুরগির মাংস, ভুনা, শাক, ডাল। নেহা কারো দিকে না তাকিয়ে বসে গেল। তাড়াতাড়ি ভাত বেড়ে নিল নিজেই। যখন পছন্দের ইলিশটা ধরে নিয়ে ভাত, তখন তো সবাই দিকে তাকায়ও না। সবাই নেহার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। নেহা থতমত খেয়ে বসা থেকে আবারও দাঁড়িয়ে পড়ল। তারপর নিলয়ের দিকে তাকালো। নিলয় আবার ইশারাতে বসতে বলে। তারপর আরিতা এসে মাছ তুলে দেয়। তবে ঝামেলা বাদে নেহা খেতে যেয়ে, কারণ সে ইলিশ মাছ খেতে পছন্দ করলো, কাটা মাছ খেতে পারে না।
তাই কারোর দিকে নেহা না তাকিয়ে মাছ তুলে দেয়। ডান নিতে যাবে তখনই নিলয় আবারও মাছ তুলে দেয় নেহার প্লেটে। নেহা আস্তে গলায় বলে, মাছ খেতে ভালো লাগছে না। থাপ্পড়ের কথাটা এত তাড়াতাড়ি ভুলে গেলা? কি হলো, খাও। নেহা অসহায়ভাবে তাকায় নিলয়ের দিকে। নিলয় কিছুক্ষণ কি জানি একটা ভাবলো, তারপর একটা হাসি মুখে বলে, বুঝলাম, বউ আমার কাটা বেছে খেতে পারে না। আমাকে বললে কি হতো, আমি বেছে দিচ্ছি, এবার খাও। কিছু না বলে নেহা চুপচাপ খেতে লাগলো। তারপর খাওয়া শেষ করে নেহা ওপরে নিজের রুমে চলে আসে। কিছু সময় পর নিলয় রুমে প্রবেশ করে। নিলয় দেখে নেহা সেই রেখে যাওয়া বোতলটি ধরে দরজার দিকে তাকিয়ে আছে, কারণ আজ তাদের 500 রাত। আর নেহা ঠিক এই সময়ে ভয় পাচ্ছে। নেহা নিজেকে যথেষ্ট বাচ্চাদের ভঙ্গি করে চেয়ে রইল নিলয়ের দিকে। নিলয় নেহার দিকে তাকায়, তারপর কোমর থেকে পিস্তলটা বের করে টেবিলে রাখে। নেহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে নিলয়ের দিকে, কেমন যেন কাঁপতে থাকে। অচেনা একটা ভয় তার মাথার মধ্যে এসে ঘুরপাক খাচ্ছে। নেহা ভাবে তার আব্বুর কথা, নেহা ভাবে নিজের কথা, যেন এই বুঝি নিলয় তার উপর ঝাঁপিয়ে পড়বে। কি করবে তখনও? সে কি চিৎকার করবে, নাকি নিলয়কে গালি দিবে, নাকি থাপ্পড় মারবে, নাকি ঘর থেকে দৌড়ে পালাবে? এক মনে সব কিছু ভেবে নিল। তারপর অজানা এক উদ্দেশ্যহীন ভাবনাতে মনে পুঁজি করে নিজেকে প্রস্তুত করে নিল। আর তখনই নিলয় বলল, ভয় পাচ্ছ? ভয় পাবার কিছু নেই। আমি তোমার উপর কোনো প্রকার স্বামীর অধিকার দেখাবো না। আজ রাতের কথা কি জানো? আজ রাতটা একটি রাত, স্বামী স্ত্রীর মধ্যে খুব আকর্ষণীয় একটি রাত। এই রাতটা খুব বাসর ঘরের রাত না। এই রাতটার মাধ্যমে শুরু হয় একজন স্বামী আর একজন স্ত্রীর বৈবাহিক জীবন। কিন্তু তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাকে কিচ্ছুই করছি না। আর এর পিস্তল দেখে ভয় পাওয়ার কিছু নেই। আর একটা কথা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে এখন নেই, সে চলে গিয়েছে। তাই তোমার কোনো ভয় নেই। আমি সব বুঝতে পেরেছি। যতদিন তোমার মনে জায়গা পাচ্ছি না, আমি তোমার ধারে কাছেও ঘেঁষব না। আর পিস্তল, গুলি, খুন, রক্ত আমার রোজকার দিনের রুটিন। এটা আমার জীবনের একটা বড় ইতিহাস, যার রাত কাটে মনেকবার আর বুলেটের শব্দ দিয়ে, পিস্তলের বারুদের সব গন্ধ দিয়ে দিনের শুরু হয়। খুন আর রক্ত আমার নেশায় মিশে গিয়েছে। যাই হোক, তুমি ঘুমিয়ে পড়ো, আমি নিচে বিছানা করে ঘুমাচ্ছি। নিলয় আর কিছু না বলে নিচে বিছনা করে শুয়ে পড়ে। নেহা পুতুলটা আস্তে করে ছেড়ে দিয়ে নিলয়ের দিকে তাকায়। না, মানুষটাকে যেমন ভেবেছিলাম সে আসলে তেমন না। তাকে চেনা বড়ই মুশকিল। তবে আমাকে জানতেই হবে কি হচ্ছে আমার সাথে। কিছু তো রহস্য আছেই। আর আমি কোথায় আছি সেটাও জানি না। গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুলে তো এখানেই নিজেকে দেখছি। নেহা এসব ভাবতে ভাবতে শুয়ে পড়ল নিলয়ের দিকে তাকিয়ে। একটু শোয়ার পর ফোন বেজে উঠল নিলয়ে। নেহা চমকে চোখ মেলে তাকায়। নিলয় দেখে স্ক্রিনে আশরাফ সাহেবের নাম। নিলয়, এখন অবধি কি সব ঠিক আছে? বুঝতেই তো পারছো তোমাকে কতটা বিশ্বাস করি আমি। হুম। পিস্তল আর মানুষ দুটোকে কখনো বিশ্বাস করতে নেই। যাই হোক, ওকে কলেজে পাঠিয়ে দাও। ওর সামনে পরীক্ষা আছে, বইগুলো ওর কাছে পৌঁছে দিতে হবে। হ্যাঁ। আশরাফ সাহেব ফোন কেটে দেয়। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। নেহা তাকে দাঁড়ানো দেখে চোখ বন্ধ করে। নিলয় আবার ফোন দেয়। মাসুম, নেহার বই লাগবে। ঠিক আছে ভাই, কাল সকালে পেয়ে যাবে। আচ্ছা, উনি কি করে জানে আমার বই লাগবে? আমার পরীক্ষার সামনে কিছু তো রহস্য আছেই। নেহা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ফজরে আজানে নিহার ঘুম ভাঙে। পাশ ফিরে তাকিয়ে দেখে নিলয় তার বিছানায় নেই। টেবিলে চোখ যায় ওর। পিস্তলটি সেখানেই পড়ে থাকতে দেখে একটু হেঁটে সে পিস্তলটি হাতে নেয়। হাতে নিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখে ও একা একা হাতে করে নিলয়ের ছবি দিকে তাক করে গুলির করার নকল খেলা করতে থাকে। কিছু সময় বেশ মজা পাচ্ছে এটাতে। পিস্তলটি টেবিলে রেখে নিলয়ের বিছানার কাছে যায়। সেখানে নিলয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নেয়। মজার ব্যাপার হলো ফোনে কোনো লক করা নেই।
ফোনটা হাতে নিয়ে নেহার আব্বুর কথা মনে পড়ে ওর। বাড়ি থেকে পালানোর সময় সে বাড়ির কাউকেই বলেনি, কেবল আসার আগে চিঠি লিখে এসেছিল। আব্বু, আমাকে যেন কেউ না খোঁজে, আমি যেখানেই যাই না কেন ভালো থাকবো। তোমার দেওয়া ফোনটা রেখে যাচ্ছি, ভালো থেকো, নিজের যত্ন নিও। নেহার চোখে পানি চলে আসে। তাড়াতাড়ি তার আব্বুর নাম্বার টাইপ করে কল দিয়েই ফেলল ও। কিন্তু নেহা অবাক চোখে তাকিয়ে দেখলো তার আব্বুর নাম্বার নিলয়ের ফোনে আশরাফ সাহেব নামে সেভ করা। নেহা অবাক চোখে তাকিয়ে থাকে কিছুটা সময়। মাথার মধ্যে কেবল একটা প্রশ্নই তার ঘুরতে থাকে। কে এই নিলয়, আর আমার আব্বুর সাথে কি কাজ? প্রশ্নটা তখনও মাথার মধ্যে বেশ ঘুরপাক খায়। ওদিকে আশরাফ সাহেব বেশ থমথমে খায়। এত সকালে নিলয়ের ফোন পেয়ে বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে থাকে, কারণ এর আগে কোনো দিনও নিলয় ফোন করেনি। সবসময় আশরাফ সাহেব নিজেই ফোন করতেন। তাড়াতাড়ি রিসিভ করেই বলতে থাকে, কি ব্যাপার নিলয়, এত ভোরে ফোন করলে? সব কিছু ঠিক আছে? নিলয়, নিলয়। নেহা ওপাশ থেকে চুপচাপ কথা শুনতে থাকে। সে এটা বুঝে গিয়েছে নিলয়কে তার আব্বু বেশ ভালো করেই চেনে, কিন্তু কিভাবে আর কি কেন? হঠাৎ কারো পায়ের শব্দ শুনতে পায় নেহা। ফোনটা কেটে দিয়ে সেখান রেখেই ওয়াশরুমে চলে যায় ও। ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে আবার ঘুম দেয় ও। এটা নেহার ছোটবেলার অভ্যেস। নিজের মায়ের সাথে সে প্রতিদিন ভোর রাত্রিতে উঠে নামাজ পড়ে ঘুমাবে, আর এইটার জন্যই সৎ মায়ের কাছে ও অনেক মার প্লাস বকা খেয়েছে। নিলয় এসে দেখে নেহা ঘুমাচ্ছে। ঘুমন্ত মুখটার দিকে নিলয় বেশ খানিকটা সময় চেয়ে থাকে। গালের ছোট্ট একটি তিল, মুখটা অনেকটা ফর্সা নেহার। কত ছেলেই ওর জন্য পাগল। নিলয় ভোরের আলো গাঢ়ভাবে প্রকাশ না হওয়া অবধি নেহার দিকে তাকিয়ে কাটিয়ে দিল। 8:20 বাজে। নিলয় নেহাকে ঘুম থেকে ডাকতে থাকে। আয় নেহা, নেহা ওঠো, আরে ওঠো না। আব্বু, আর একটু ঘুমাই। এই যে ইচ্ছা করছে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেয়। ফাজিল মেয়ে, আমাকে কি তোমার আব্বুর মতো লাগে? ওটা বলছি। নিলয় বেশ ধমক দিয়েই নেহাকে ওঠায়। নেহা লাফ দিয়ে উঠে গেল। চোখ কচলে সামনে তাকিয়ে দেখে নিলয় বেডের পাশে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে আছে। নেহা ভয়ে মাথাটা নিচু করে বলে, সরি, ঘুমের ঘরে বলেছি। যাও ফ্রেশ হয়ে আসো। ওকে। ফ্রেশ হয়ে নেহা আসে। নিলয় রুমের মধ্যে পায়চারি করছে। নেহা ফ্রেশ হয়ে বোকা বোকা দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে বলে, আমি ভার্সিটিতে কি ড্রেস পরে যাব? আমার কোনো ড্রেস তো নাই। নিলয় কিছু বলে না, সোজা নেহার হাত ধরে আলমারির কাছে নিয়ে এসে তা খুলে বলে, এইখানে ড্রেস আছে, এইগুলো তোমার যেটা ভালো লাগে পরে যাবা। ড্রেসগুলো ছিল মিনির, এখন সে নেই। এগুলো তোমার, যদি পছন্দ না হয় তোমাকে নতুন কিনে দেবো। আপাতত এখান থেকে পড়ো, সবগুলোই নতুন। রেডি হয়ে নাও, কলেজে যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিচে আসো, খাবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। ওকে। নেহা একটি নীল রঙের ড্রেস নিয়ে আবার বাথরুমে ঢোকে। কিছু সময় পর ড্রেস পাল্টে সে বের হয়। নিলয় তখনও রুমে নেহার জন্য দাঁড়িয়ে থাকে। নীল রং ড্রেস, চোখে কাজল না দেওয়া থাকলেও কেমন যেন অসাধারণ লাগছে তাকে। চুলগুলো এখনও এলোমেলো হয়ে আছে। কালো চুলের কার্নিশ বেয়ে হালকা পানি টুপটুপ করে মুখে পড়ছে। নিলয় অপলক নেহার দিকে তাকিয়ে হাঁ হয়ে যায়। নেহা নিলয়ের দিকে তাকায়। নেহা তাকাতেই নিলয় চোখ সরিয়ে নেয়। নেহা প্রশ্ন করে, এভাবে তাকিয়ে কি দেখেন? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নিচে আসো, খাবার খেয়ে ভার্সিটিতে যেতে হবে। এটা কি হলো? ওই ছেলে আমাদিকে এভাবে তাকালো কেন? ধুর, যা হয়েছে হোক। নেহা নিজেই কথাগুলো ভাবতে ভাবতে রেডি হতে থাকে। সিঁড়ি বেয়ে নামছে ও। খাবার টেবিলে আজ সে রাফাত, সিয়াম আর মাসুকে দেখল। নেহা থেমে গেল, কারণ এমন করে প্রতিদিন সকালে নেহা ও তার আব্বু একসাথে বসে খাবার খেত। আব্বুর কথা মনে পড়তেই বুকটা ছ্যাদ করে উঠল। মনে পড়ে গেল নিলয়ের সাথে আব্বুর সংযোগের কথা। কথাগুলো মাথার মধ্যে নেহার বেশ কড়াভাবেই নাড়া দিতে থাকে।
সবাই একসাথে খাবার খেয়ে বের হয়। নিলয় ড্রাইভিং সিটে বসে, পাশে বসে নেহা আর পেছনে বসে মাসুম, রাফাত আর সিয়াম। খানিকটা সময় পর নিলয় বলে, গাড়ি থেকে নামো। চলে আসছি। হুম। ওকে বাই। বাই বলে কই যাও? আমিও তো তোমার সাথে আসছি। নেহা খানিকটা বিস্মিত চোখে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নেহার তাকানোকে কোনো প্রকার পাত্তা না দিয়ে গাড়ি থেকে নামে। পরিচিত ভার্সিটির রাস্তাটাও নিলয়ের পরিচিত। এই ভার্সিটি থেকেই নিলয়ের সাথে পরিচয় হয় মিমির। নিলয় নামতেই নেহা বলে, আপনার ফোনটা দিবেন? ভালো কেন? আমার বেস্ট ফ্রেন্ডকে কল দিব। ছেলে না মেয়ে? আফরিন ওর নাম। ও, ফোন দিতে হবে না। হুম। মন খারাপের কিছু নাই, আগে প্রবেশ করো, সে নিজেই তোমার কাছে আসবে। কিছু না বলে ভার্সিটিতে প্রবেশ করলো নেহা। দূর থেকে খেয়াল করলো সে আফরিন জোরে হেঁটে ওদের দিকে আসছে। সে কাছে এসেই নেহাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? ভালো আছি, তুই? ভালো। নীলা ভাইয়া কেমন আছেন? এই তো ভালো। তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো। তোমরা কথা বলো, আমি তোমাদের প্রিন্সিপালের সাথে দেখা করে আসি। নিলয় চলে গেল। নেহা আফরিনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আফরিন নেহার তাকিয়ে থাকা দেখে বলল, এভাবে তাকাস কেন? ওই তুই ছেলেটাকে কিভাবে চিনিস? ভাইয়া তো আমার ফেসবুক ফ্রেন্ড, আর উনি অনেক হেল্পফুল। আমাকে একবার হেল্প করেছিল, তাই চিনি। নিলয় স্যারের ওখান থেকে এসে বলে, যাও তাহলে ক্লাসে, তোমাদের সাথে পরে কথা হবে। ঠিক আছে ভাইয়া। নেহা আর আফরিন ক্লাসে যাবে এমন সময় একটা ছেলে এসে নেহাকে হঠাৎ জড়িয়ে ধরছে। ভাইয়া দেখো পিছনে। রাফাতের কথায় নিলয় পিছনে তাকায়, দেখে একটা ছেলে নেহাকে জড়িয়ে ধরে আছে। নেহা ঘাড় বাঁকা করে নিলয়ের দিকে তাকায়। নিলয় রাগী চোখে সেদিকে তাকিয়ে আছে। নেহা স্পষ্ট বুঝতে পারছে নিলয়ের চোখ দুটো রাগে বেশ লাল হয়ে গেছে। নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কখন জানি আমার 12টা বাজায়। আল্লাহ বাঁচাও, এই ছাগলটা কই থেকে আসলো? ভাই, ওকে ওখানেই মেরে আসবো। চল শালাকে একদম উপরে পাঠিয়ে দিই। চলে আয়। নিলয় নেহার দিকে তাকিয়ে চলে গেল কিছু না বলে। নেহা ততক্ষণে ছেলেটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। মনে মনে নিলয়কে চলে যেতে দেখে বলে, যাক বাবা, বাঁচলাম। উনি কিছু না বলে চলে গেছে। এই ছাগল, আমাকে এভাবে জড়িয়ে ধরলি কেন? তোকে অনেকদিন পর দেখলাম তো, তাই আর কি। জিহান কথাটি বলল। জিহান, আফরিন আর নেহা সেই ছোট্ট থেকে ফ্রেন্ড। একসাথে ওরা তিনজন এ অবধি এসেছে। নেহা রেগে যেয়ে বলে, আর কোনোদিন যদি দেখি আমাকে এইভাবে জড়িয়ে ধরেছিস, তোর একদিন কি আমার একদিন। শালা ফাজিল, কোনোদিন মেয়ে দেখিস নাই? এতদিন প্রবলেম ছিল তাই আসি নাই, তাই বলে আমাকে জড়িয়ে ধরতে হবে? আর কোনোদিন যেন না দেখি। কতবার বলবো আমি এইগুলো পছন্দ করি না। সরি, বুঝতে পারিনি জানু, আর হবে না। জানু বললি কেন? আমি তোর কোন জন্মের জানু লাগি? হ্যাঁ বাবু, তুই আজ রেগে আছিস কেন? এই জিহাদ, তোকে কতবার বলবো বাবু, জানু, সোনা, মনা আমাকে বলবি না? আচ্ছা বাবা, সরি, চল ক্লাসে যাই। কি রে আফরিন, তুই চুপ হয়ে আছিস কেন? ওকে বল আমার সামনে থেকে যেতে। আমি কি বলবো বল? এই পাগলটার সাথে কথা বলে লাভ নেই। এখন বকা দিবি, আবার আসবে। ঠিক আফরিন, তোদের ছাড়া আমার চলে না। নেহাকে ছাড়া ভাবতেই পারি না, চলেই না দিন। জিহান শেষের কথাটা একটু আস্তে বলল। নেহা আংশিক শুনতে পেয়ে একটু চিল্লিয়ে বলল, এই শেষের কথাটা কি যেন বললি? আস্তে আস্তে কি বললি? জোরে বল, আমি শুনতে চাই। তোকে কিছু বলে নেই মেরি মা, চুপ হয়ে যা, এখন ক্লাস আসতে চল। তারপর তিনজন ক্লাসে চলে গেল। নিলয় সোজা আশরাফ সাহেবের পার্টি অফিসে ঢুকলেন। অনেক নেতারা সেখানে উপস্থিত। নিলয়কে দেখে সবাই দাঁড়িয়ে গেল। আশরাফ সাহেব সবাইকে চলে যেতে বললেন। রুমেই এখন নিলয় আর আশরাফ সাহেব বসে আছে। সব কিছু ঠিকঠাক আছে তো? আমার মেয়ে জানতে পারছে না তো কিছু? না, তবে আমি জানতে চাই, কেন তো আপনি নিজে আপনার মেয়ের সাথে এমন করছেন? দেখো নিলয়,
সময় হলে জানতে পারবে। তার আগে বলো যে তুমি মস্তানি করে বেড়াও, সেটা আমার মেয়ে জানে? হুম। হোয়াট? জানে মানে? জানার পরও তোমার সাথে আছে? হুম, সব কিছুই জানেন আপনি। সে জানে আমি ছোটোখাটো মাস্তান। কিন্তু কি করে সম্ভব? আমি রাজনীতি করি, এটাই আমার মেয়ে খুব ভালো একটা পছন্দ করে না। আর তুমি নিজেই তো এই শহরের মস্তান, অথচ সে সব জানার পরও তোমার সাথে আছে। হ্যাঁ আছে, কারণ এই নীলই কেবল বুলেট নিয়ে খেলা করে না, মাইন্ড নিয়েও খেলে। এই লাইনে পা ফেলার আগে 3 বার ভেবে পা ফেলে। আশা করি বুঝতে পেরেছেন। সে কারণেই তো তোমাকে সরাসরি বিয়ে করতে বলেছি, যাতে তোমার কাছে থেকে যায় আমার মেয়ে। আচ্ছা, সকালে কি তুমি ফোন করেছিলে? না। তাহলে কে কল করেছিল? নেহা? জানি না ঠিক, তবে এখন থেকে আমি নিজেই আপনাকে কল দেব। আসি। যাবার আগে একটা কাজ আছে, শুনে যাও। নিলয় উঠে দাঁড়িয়ে আবার বসে যায়। নিলয় জানে কি কাজ তার। এখন উনি বলবে কারো মার্ডার করতে, না হয় হাত পা ভেঙে দিতে, কিন্তু নিলয় এসব লাইন আস্তে আস্তে ছেড়ে দিতে যাচ্ছে। তবে কেন জানি না, এই আশরাফ সাহেব সেটা একদমই চাচ্ছেন না। আচ্ছা, উনি কি তবে ওনার মেয়েকে আমাকে একেবারে হাত করার জন্য পাঠিয়েছে? এই আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান লোক। নিলয় মনে মনে কথাগুলো একবার ভেবে নেয়, তারপর বসে আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলে, কি কাজ? শোনো, একটা ঝামেলাতে ফেসে গিয়েছি। মোর্শেদকে তো তুমি চিনোই। ও রাজনীতির পাশাপাশি কিন্তু ড্রাগসেরও ব্যবসা করে। তবে প্রমাণ না থাকায় কিছুই করা যাচ্ছে না, আর আমার থেকেও বড় নেতা, সুতরাং কিছু করতেও পারছি না। তুমি বিষয়টা একটু দেখো, ওই জন্য এমন না করে। আর ওর উপরে পা রেখে আমি ওর উপরেই উঠতে চাই। নিলয় কিছু বলে না, একটু মুচকি হেসে সেখানে থেকে চলে যায়। আশরাফ সাহেব জানে নিলয়ের মুচকি হাসির অর্থ কী। আশরাফ সাহেবও হাসেন, কারণ তিনি বুঝে গিয়েছে কাজটা খুব সহজেই হয়ে যাবে। নিলয় কোনো বড় কাজের আগে এমনিভাবেই হেসে থাকে। আশরাফ সাহেবের মুখে দুগাল হাসি। প্রথম হাসি কাজ হবে ভেবে, আর দ্বিতীয় হাসি নিলয়কে নিয়ে গেম খেলার জন্য। আর সেই গেমে যুক্ত করেছে অবলা মেয়ে নেহাকে। আর কিছুই নেহা জানে না। এদিকে নিলয় ভাবে আশরাফ সাহেব খুবই বুদ্ধিমান একজন নেতা। ওকে যত উপরে তোলা হবে ও ততই উপরে আরও বেশি করে উঠতে চাইবে। আর তাই তাকে ব্যবহার করার জন্য তার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, খুবই শক্ত প্ল্যান করে। তবে দেখা যাক আগামীতে কি হয়। নিলয় ও এর শেষ দেখতে চায় নেহার মতো। ক্লাস শেষ করে ভার্সিটির গেটের কাছে এসে নেহা দেখে নিলয় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুখে কেমন একটা চিন্তার ছাপ নিলয়ের। নেহা স্পষ্টতা দেখতে পাচ্ছে। নেহা নিলয়ের কাছে এসে মুচকি হাসলো। নিলয় কোনো কথা না বলে গাড়িতে যেয়ে বসে। নেহাও গাড়িতে বসে। নিলয় পকেট থেকে ফোন বের করে। মাসুম, এবার তোরা যা ইচ্ছা তাই কর, তবে মেরে ফেলিস না। নেহা কিছুটা বড় বড় চোখে তাকায় নিলয়ের দিকে। এরকম কথার সে কোনো মানেই বুঝতে পারে না। গাড়ি চলতে থাকে, নিলয় কোনো কথাই বলছে না। নেহা মনে মনে বলে, আজ কি হলো ছেলেটার? একটা কথাও সে বলছে না। শয়তান মার্কা জিহাদের জন্যই এটা হয়েছে। নিলয় রাগ করে আছে। বাড়িতে চলে আসে তারা। নেহা গাড়ি থেকে নেমে বলে, আপনার ফোনটা একটু দেবেন? কেন? আফরিনের কাছে আমার কিছু বই আছে, সেগুলো কাল নিয়ে আসতে বলবো। আচ্ছা, আমি বলে দেবো। নিলয় কিছু না বলে গাড়ি নিয়ে চলে আসে। নেহা বাড়িতে এসে আরিতার সাথে কিছুক্ষণ গল্প করে, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কালো রঙের গাড়ি ভার্সিটি থেকে বেশ খানিকটা দূরে ফাঁকা জায়গাতে এসে থামে। 3 জন লোককে দাঁড়িয়ে ও একজনকে নিলয় বসে বসে থাকতে দেখে। দাঁড়িয়ে থাকা লোকগুলো হলো সিয়াম, মাসুম আর রাফাত। ওদের মুখে কালো ভৌতিক মাস্ক, আর যে বসে আছে তার নাম হলো জিহান। মুখে রক্তের ছাপ, মাথায় প্রচণ্ড কোঁকাচ্ছে। ব্যথায় প্রচণ্ড কোঁকাচ্ছে। নিলয় মাস্ক পরে নেয়, আস্তে আস্তে হেঁটে ওদের দিকে যায়। জিহানকে ওভাবে দেখে কোমর থেকে পিস্তল বের করে জিহানের কপালে ঠেকিয়ে বলে, কেন তোকে মারলাম সেটা অজানাই থাক, তবে এ যাবৎ যা যা করেছিস পরবর্তীতে সে সব যেন না করতে দেখি। আর হ্যাঁ, চাইলে তোকে এখানেই মেরে দিতে পারি, তো কিন্তু
কখনো ফুটবলদের উপর জোর দেখাই না। কথাগুলো বলে চলে আসতে যাবে তখনই জিহান দাঁড়িয়ে বলে, শালা, তোদের সাহস কত? আমাকে তোরা চিনিস না। আমার বাপের নাম শুনলে তোদের প্যান নষ্ট করবি। নিলয়রা থেমে যায়। মাসুম জোরে হাসতে থাকে। সেই সাথে রাফাত আর সিয়ামও মাসুমের সাথে যোগ দেয়। জিহান ওদের হাসি দেখে আরও রেগে চেয়ে বলে, বিশ্বাস হচ্ছে না তো তোদের? আমি কি করতে পারি সেটা কাল দেখে নিস। তোদেরকে খুঁজে বের করে মারব। মোর্শেদ নামটা তোদের অচেনা নয়। আমি ওনার ছেলে। তোদের মতো লোক আমার বাবার পায়ের কাছে পড়ে থাকে কুত্তার মতো। কথাটা বলার সাথে সাথেই সিয়াম, মাসুম, রাফাত কোমর থেকে পিস্তল বের করে জিহানের দিকে তাক করে ধরে। নিলয় একটু শব্দ করে হেসে দেয়। তারপর ওদেরকে পিস্তল নামিয়ে নিতে বলে। সেখান থেকে চলে আসে। কিছু দূর গাড়ি চালিয়ে এসে মাস্ক খুলে ফেলে তারা। আজ রাতে মিশন আছে। মিশন? ভালো, মোর্শেদকে একটু দেখতে হবে। আরশাদ সাহেবের নির্দেশ। আচ্ছা ভাইয়া, তুমি তো এমনিতেই রকস্টার, তুমি কেন আশরাফ সাহেবের কথা মতো কাজ করো? চাইলে তো তুমি আশরাফ সাহেবের মতো অনেক নেতাকে উড়ে দিতে পারো। সে আছে অনেক কথা, পরে এক সময় বলবো। মাসুম, তুই আফরিনের বাড়ি থেকে নেহার বইগুলো এনে দে এখনই। ভাইয়া, আফরিনকে না খুব ভালো লেগেছে, ওর সাথে লাইন মারবো। চুপ, তুই কেন লাইন মারবি? আমি সিয়ামকে দোষ করেছি, আমরাও মারবো। নিলয় হাসে। ওদের পাগলামো নিলয় খুব ভালোভাবে বুঝে নিয়েছে। কি আর করবে? ওদের তিনজনের নিলয় ছাড়া কেউ যে নেই। এতিম তিন ছেলেকে নিলয় সাথে রেখেছে, পড়াশোনাও করিয়েছে, কিন্তু তারা নিলয়ের সাথেই কাজ করতে চায়। নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে। একটু পর রুমের দরজায় কারো টোকা পড়ার শব্দ শুনতে পেল। দৌড়ে সেখানে যেয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে হাতে বই নিয়ে। আফরিনের কাছ থেকে বই নিয়ে আসলাম, বাকি বই লাইব্রেরি থেকে নিয়ে আসছি। আর শোনো, আজ থেকে তোমার বাবার বাড়ির কথা ভুলে যাও। ওখানে আর যেতে পারবে না, মনে থাকে যেন। আর যদি কথা না শোনো তাহলে কঠিন ব্যবস্থা করা হবে। নেহাকে কিছু বলার সুযোগ না দিয়ে বইগুলো নেহার হাতে দিয়ে ওয়াশরুমে চলে যায় নিলয়। আজ রাতে সে বের হবে। মোর্শেদের সাথে তার মিশন। বিষয়টা ভাবতে কেমন যেন লাগছিল প্রথমে, কিন্তু জিহানের কথা শুনে নিলয়ের রাগ উঠে যায়। তাই সে বিষয়টা এবার বেশ সিরিয়াস নিয়েছে। নিলয় ফ্রেশ হয়ে এসে নেহা দেখে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয়ের চোখ ছানা বড়া। হঠাৎ নেহা এমন করে খাবার নিয়ে আসবে নিলয় তা বুঝতেই পারেনি। নিলয়ের দিকে তাকিয়ে নেহা বলল, খেয়ে নিন, এখানে নিচে যেতে হবে না। কি ব্যাপার, আজ হঠাৎ বউ বউ ভাব? আমার প্রেমে পড়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, একদমই না। আপনি আমার জন্য এত কিছু করলেন, তাই আর কি। ওহো। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। করো। মিমিকে আমাকে কি বলা যাবে? নিলয় কিছুটা চুপ হয়ে যায়। কি বলবে ও খুঁজে পাচ্ছে না। নিলয়ের চোখের সামনে ভাসতে থাকে মিমির সাথে পরিচয়ের কথা, ভার্সিটির কথা, ওকে হারানোর কথা। সে এসব ভুলতে চায়, কিন্তু কেন জানি না তার বারবার সেই সব কথাই মনে পড়ে। মনে করিয়ে দেয় আশেপাশের মানুষগুলো। কি হলো বলুন না, কি হলো বলুন। না বললে থাক। তবে আমি আজ ওনার একটা ডায়েরি পেয়েছিলাম, তাই জানার আগ্রহ লাগলো। নিলয়ের মুখটা রাগের প্রতিচ্ছবিতে ছেয়ে গেল। এই ডায়েরিটা সে পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। কেন সে পারেনি তাও জানে না। নিলয় তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিয়ে নেহাকে বলল, পরে বলবো, এখন এসব থাক। নেহা কিছু বলে না। নিলয় বসে আছে নেহার ঘুমের অপেক্ষাতে। নেহা একবার ঘাড় ফিরিয়ে দেখলো নিলয় তার ফ্লোরের বিছানাতে চুপচাপ বসে আছে। নেহা আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ে। নিলয় কল দেয় ওদের গ্যাংয়ের কাছে। সবাই বাইরে অপেক্ষা করছে। নিলয় মাস্ক পরে নিয়ে বের হয়। হাতে কালো কভার, গ্লাভস, কোমরে .52 ক্যালিভারের পিস্তল, কালো জুতা, প্যান্ট, সাথে কালো কভার রেইনকোট। সিয়াম, মোর্শেদকে তুলে নিয়ে সোজা আশরাফ সাহেবের পুরো বাংলোতে নিয়ে যেতে হবে। কালো রঙের বড় গাড়ি সা করে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। 5 তলা বাড়িটার সামনে এসে থেমেছে। বাড়িতে বেশ শোরগোল।
শোনা যাচ্ছে কারা মোর্শেদের ছেলেকে খুব পিটিয়েছে। সেটা নিয়েই মোর্শেদ বেশ ক্ষেপে আছে। কে আমার ছেলেকে মারতে পারে, কার এত সাহস, তাকে খুঁজে বের করে আমার পায়ের নিচে দেখতে চাই। সবাই বেশ উত্তেজিত। ঠিক এমন সময় কারেন্ট চলে যায়। আসলে নিলয়ের লোক মেইন জায়গা থেকে কারেন্টের তার কেটে দেয়। আলোকসজ্জিত বাড়িটা হঠাৎ করে অন্ধকারে ছেয়ে যায়। কালো পোশাক পরা কয়েকজন লোক বাড়িটার ভিতরে ঢোকে। তারপর ঢপ করে একটা শব্দ হয়। এর কিছু সময় পর আবারও কারেন্ট চলে আসে, কিন্তু বাড়ির সবাই দেখে মোর্শেদ সাহেব বাড়িতে নেই। তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে লাল রক্ত পড়ে আছে। এত সিকিউরিটি থাকা সত্ত্বেও নিলয় ও তার গ্যাং এর লোকেরা মোর্শেদের সাহেবকে তুলে নিয়ে যায় তাদের গোপন আস্তানায়। মোর্শেদ সাহেবের ঘুম ভাঙে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে তার। সামনের চেয়ারে দুজন লোককেও বসে থাকতে দেখে। একজনকে সে বেশ ভালো করে চেনে। তিনি হলেন আশরাফ সাহেব, সাধারণ একজন মন্ত্রী। আর সেই মন্ত্রীর পাশে বসে আছে মাস্ক পরা একটি ছেলে। বুকটা মোর্শেদ সাহেবের ছ্যাদ করে ওঠে, কারণ সে জানে এই গেটআপে কে থাকতে পারে, যাকে সবাই ভয় পায়। সে হলো নিলয়। মোর্শেদ সাহেবের চোখে পানি চলে আসে। আমতা আমতা করে বলে, আশরাফ, কেন করলে তুমি? আপনাকে বলেছিলাম মন্ত্রিত্বের সাথে ড্রাগস ব্যবসা করবেন না। আপনার জন্যই আমাদের পার্টির নাম খারাপ হচ্ছে। আরে এর জন্য তো আমি উপর লেভেলের নেতাদের টাকা দিই। আসলে মোর্শেদ স্যার, আমি আপনার জায়গাতে যেতে চাই। আপনার আসন আমার দরকার। এখন আপনি থাকলে সেটা হবে না, তাই আপনাকে সরাতে হবে। কথাটি বলেই আশরাফ নিজের কাছে থাকা পিস্তলটি বের করে মোর্শেদের দিকে তাক করে। গুলি চালাতে যাবে তখনই নিলয় থামিয়ে দেয়, মুখ থেকে মাস্কটি খুলে ফেলে। মোর্শেদ সাহেব নিলয়ের দিকে তাকায়, দেখতে একদম হিরোদের মতো, ললিপপ বয়। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো বড় হলেও বেশ গোছালো। চোখে মুখে সবসময় একটা মায়া লেগে থাকে ওর। এরকম ছেলে কেন যে মাস্তান তা আজও সবাই প্রশ্নোত্তর খুঁজে বেড়াচ্ছে। আশরাফ প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিলয় বলে, মারার থেকে মারতে পারার ভয় যদি একবার ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে সে কোনোদিন আপনার সামনে এসে মাথা উঁচু করে কথা বলবে না। ছেড়ে দিন, ও আপনার জায়গা দিয়ে দিবে আর ড্রাগসের ব্যবসাও ছাড়বে। আর মোর্শেদ স্যার, ডিহানকে কারা মেরেছে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওকে আমিই পিটিয়েছি। কেন পিটিয়েছি তার কারণ বলতে আমি বাধ্য নই। রাফাতকে ইশারা করে নিলয়। রাফাত ওর হাতে থাকা ইঞ্জেকশনটি মোর্শেদের ঘাড়ে প্রবেশ করায়। মোর্শেদ আবারও ঘুমিয়ে পড়ে। তারপর কেটে যায় অনেকটা সময়। মোর্শেদ সাহেব চোখ খুলে তাকিয়ে দেখে সে নিজের বিছানাতে শুয়ে আছে। আশেপাশে তাকে ঘিরে অনেক মন্ত্রী, পুলিশ, নিজের সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ আটকে যায় তার। আশরাফ সাহেবও তাকে দেখতে এসেছে। আশরাফকে দেখে মোর্শেদ সাহেব নেড়ে চেড়ে উঠলেন। আশরাফ মুচকি হেসে ঘর থেকে বের হয়ে যায়। নেহা ঘুম থেকে ওঠে, দেখে নিলয় কালো পোশাক পরে হাতে পিস্তল নিয়ে সোফাতে বসে নেহার ছবির দিকে তাকিয়ে আছে। নেহা বিছানা ছেড়ে নিলয়ের কাছে যায়। সারা রাত ঘুমাননি তাই না? আচ্ছা, যান নামাজ পড়ে নি, তারপর একটু রেস্ট নেবেন। তুমি যাও। এখনো রেগে আছেন? আসলে ও আমার ছোটবেলার বন্ধু জাহিন। জানি, যাও অজু করে নামাজ পড়ে যাও। নিলয় সারা রাত ঘুমায়নি, জাহিনের জন্য না। সে কিভাবে তার এই মাস্তানি জীবন থেকে বের হবে সেইটা নিয়েই রাতের বাকিটা সময় ভেবেছে। কিন্তু কেন সে মাস্তানি ছাড়তে চায়, এই প্রশ্নটাই সে নিজেকে এ অবধি বহুবার করেছে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায়নি। নেহা চলে গেল অজু করতে। নামাজ পড়ে নিল নেহা। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসে ওর। নিলয় নেহার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে বাকিটা সময় পার করে। সকালে খাবার খেয়ে নিলয়
নেহাকে নিয়ে ভার্সিটিতে যায়। নেহা নামিয়ে দিয়ে নিলয় চলে আসে। একটা ক্লাস করে নেহা বের হয়। কি করবে সে বুঝতে পারছে না। একবার ভাবলো চুরি করে আব্বুর সাথে দেখা করে আসি, কতদিন তাকে দেখি না, আবার জেনেও নিয়ে আসি নিলয়ের সাথে তার কি সম্পর্ক। ভার্সিটি থেকে আশরাফ সাহেবের পার্টি অফিস খুব বেশি দূরে নয়, 15 মিনিটের রাস্তা। ভার্সিটির গেটে পা রাখতেই সামনে এসে দাঁড়ায় জাহিন। নেহা ওর দিকে বড় বড় চোখে তাকায়, কারণ জাহিনের হাতে পায় ব্যান্ডেজ। নেহা জাহিনের দিকে তাকিয়ে বলে, তোর আবার এই অবস্থা কেন? অ্যাক্সিডেন্ট করেছি তো তাই। তুই কোথায় যাচ্ছিস? আব্বুর সাথে দেখা করতে। কথাটি বলেই নেহা পা বাড়ায়। জাহিন নেহার হাত ধরে ফেলে। নেহা রাগি চোখে জাহিনের দিকে তাকায়। জাহিনের দিকে তাকিয়ে নেহা কড়া গলায় বলে, আমার হাত ছাড়। না। জাহিন, আমার হাত ছাড় বলছি। কি হয়েছে তোর? আমার সাথে কেন এমন করছিস? নেহা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। নেহার দিকে জাহিন তাকিয়ে বলে, চল না, আমি পৌঁছে দিই তোকে। কেন রে? আমি কি বাচ্চা নাকি? নাকি আমি রাস্তা চিনি না? এমন কেন করছিস? তুই বোকা দিলে আমার ভালো লাগে না। আচ্ছা চল, তবে অফিসের বাইরে আমাকে রেখে তুই চলে আসবি, ভিতরে যাবি না। ওকে। দুইজনে মিলে অফিসে যায়। জাহিন ওকে নামিয়ে দিয়ে আসে। নেহা ওর আব্বুর অফিসের দিকে ঢোকে। এখানে নেহার সবাই পরিচিত, তাই সবার সাথে টুকটাক কথা বলতে বলতে পার্টি অফিসের একদম ভিতরে কেবিনে যায়। দেখে আশরাফ কার সাথে যেন ফোনে কথা বলছে। শোনো, আমার মেয়েকে তোমরা কিছুই করতে পারবে না, কারণ এখন নেহা আমার কেবল মেয়ে নয়, সে এখন নিলয়ের বউ। আর তোমরা তো জানোই নিলয় কি করতে পারে। আর যদি ভুলেও আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছ আর নিলয় যদি সেটা জানতে পারে, তাহলে কী যে হবে সেটা আমি নিজেও জানি না। নেহা কিছু বলে না। এর মধ্যে আসলেই একটা রহস্য আছে। নেহাকে তার নিজেই উদ্ঘাটন করতে হবে। নেহা আর তার আব্বুর সাথে দেখা না করে নদীর পাড়ে চলে আসে। নেহার এটি প্রিয় জায়গা। মন খারাপ বা ভালো থাকলে নেহা এখানে চলে আসে। আব্বুকে দেখতে গিয়েছিল তার জন্য তার আব্বু মন খারাপ কিনা, কিন্তু নেহা যেয়ে দেখে তার আব্বু একদমই ভালো আছে। যেন নিলয়ের কাছে থাকাটা নেহার সবচাইতে ভালো প্রোটেক্ট জায়গা। এসব ভাবতে ভাবতে নেহা বসে পড়ে নদীর পাড়ের গাছের ছায়ায়। শান্ত পরিবেশ, গাছের ছায়াতে বসে আছে। ফিরফিরে বাতাস বইছে। নদীর পানির দিকে নেহা এক দৃষ্টিতে চেয়ে আছে। সময়টা কখন যে পার হয়ে গেছে নেহা টেরই পায়নি। এদিকে নিলয় ভার্সিটিতে এসে দেখে নেহা নেই। আফরিনের কাছে থেকে জানতে পারে নেহা অনেক আগেই বের হয়েছে। বেশ কিছু সময় খোঁজার পর নেহাকে নিলয় নদীর পাড়ে বসে থাকতে দেখে। নিলয় ধীর পায়ে নেহার পাশে যেয়ে বসে। নেহা তখনও এক দৃষ্টিতে নদীর পানির দিকে তাকিয়ে আছে। নিলয় যে এসেছে সেটা সে খেয়ালই করেনি। নীরবতা ভেঙে নিলয় বলে, তার কতক্ষণ এখানে বসে থাকা হবে শুনি? ওঠে, পাশে তাকে দেখে নিলয় বসে আছে। নেহার চোখ দুটো বড় হয়ে যায়। অবাক চাহনি নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে? কেন, আর কি কেউ আসবে নাকি? না মানে আপনি এখানে কিভাবে এলেন? কেউ তো জানে না আমি এখানে। তোমার প্রতিটা পায়ের ধাপ আমার জানা। তুমি কি খেতে ভালোবাসো, তুমি কি করতে ভালোবাসো, সবই জানে। ও, মন খারাপ কেন? কেন? আচ্ছা আপনি বলবেন আমাকে, আপনি কে? আমার আব্বু কেন এতটা সুখে আছে আমি আপনার কাছে থাকছি বলে? ওনার কোনো চিন্তা নেই কেন? তুমি কি ওনার অফিসে গিয়েছিলে? নিলয় কিছুটা সময় নিহার দিকে রাগী চোখে তাকায়। তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে রাগী ভঙ্গিতে বলে, সময় হলে সব জানবে। তবে আর কোনোদিন আমাকে না বলে কোথাও যাও, তবে তোমার হাত পাও একদম ভেঙে ফেলবো। আর একটু সময় দাও, তোমার আব্বুর কাছে তোমাকে ফিরিয়ে দেব। তোমার এটা নিয়ে ভাবতে হবে না, এখন বাসায় চলো। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয় আগে যেতে থাকে। হঠাৎ করে নেহার ও মা গো বলে চিৎকার শুনতে পায়। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা মাটিতে বসে আছে, পায়ে হাত দিয়ে। ডান পায়ে হাত দিয়ে সে ব্যথায় কোকাচ্ছে। নিলয় দৌড়ে যায় সেখানে। নিলয় দেখে ছোট্ট গর্তে নেহার পা পড়ে ব্যথা পেয়েছে। কি হয়েছে? পা মুচকে গেছে আমার, হাঁটতে পারবো না। নিলয় আর কিছু বলে না।
নেহাকে কোলে তুলে নেয়। নেহা বড় বড় চোখে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় কোলে তুলে নিয়ে বলতে থাকে, কানা নাকি? হ্যাঁ, দেখে পা ফেলতে পারো না, সাবধানে হাঁটতেও পারো না, এখানে কি করব আমি? অসহ্য। নেহা মনে মনে হাসে। ছেলেটা কেমন যেন অসাধারণ। নিলয় নেহাকে কোলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সোজা ডক্টরের কাছে নিয়ে ওষুধ নিয়ে বাড়িতে আসে। তারপর প্রকৃতিতে রাত নেমেছে। সিয়াম, মাসুম আর রাফাত একটু ড্রিঙ্কস করে বাড়িতে আসছে। এমন সময় সিলভার কালারের একটি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। ওরা তিনজন খানিকটা অবাক চোখে তাকায় সামনের দিকে। মনে মনে ভাবে কে হতে পারে এভাবে গাড়ি থামিয়েছে। তখনই গাড়ি থেকে নামে জাহিন, সাথে কয়েকজন লোকও আছে। জাহিনের হাতে একটি পিস্তল আর বাকিদের হাতে হকি স্টিক। ওদের তিনজনের চোখ ছানা বড়া। জাহিন এসে বলে, তোদেরকে আমি চিনতাম না, তোদের সাথে আমার শত্রুতা কি সেটাই জানতাম না। তবে তোরা আমার বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলি, মারছিলে ওনাকে খুব। আর কি জন্য বলেছিলি? ও হ্যাঁ, মনে পড়েছে। মারার থেকে মারতে পারি, ভয়টা যতদিন থাকবে ততদিন সে আর মাথা উঁচু করে তাকাবে না। ওই শালারা, আমি মাথা উঁচু করে আসি, দেখি আমাকে মেরে দেখা। সিয়াম, মাসুম আর রাফাত উচ্চস্বরে হেসে ওঠে। জাহিন ওদের হাসির দিকে তাকিয়ে অবাক হয়। 10 জন লোকের সামনে এমনকি সবার হাতে অস্ত্র, তবু এরা হাসছে। জাহিন এই হাসির কারণ বুঝতে পারে না। মাসুম বলে, মাত্র 10 জন, হাতে অস্ত্র, ভাবছিস হাসছি কেন? কারণ তোকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার মতো এখানে কেউ দাঁড়িয়ে থাকবে না। আচ্ছা, তো কে মারবে? তোরা? আমরাই। কিসের এত সাহস তোদের? সাহস? নিলয় পাওয়ার? দাঁড়া, কল করি। রাফাত নিলয়কে কল দেয়। এদিকে জাহিনের পিছনে যারা পাতি মাস্তান ছিল তারা নিলয়ের নাম শুনে কয়েকবার পিছিয়ে যায়, কারণ তারা জানে নিলয় আসলে কে। তাদের বসই তো নিলয়, কিন্তু তারা জাহিনের থেকে টাকা নিয়েছে, তাই পালিয়ে যেতেও পারছে না। চুপ শালা, তোদের এখানে মেরে রেখে দিয়ে যাব, কেউ জানতে পারবে না। তখনই জাহিন দেখে সামনে থেকে কারো বাইকের আলো তাদের দিকে তেড়ে আসছে। সিয়াম, মাসুম আর রাফাতের সামনে যে বাইকটা দাঁড়ায়, কালো বড় কোট, মুখে কালো মাস্ক। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়। পিছনে থাকা পাতি মাস্তানগুলো ভয়ে দৌড় দেয়। জাহিন এবার ভয়ে কাঁপতে থাকে। হাতে থাকা পিস্তলটি নিলয়ের দিকে তাক করতেই সিয়াম তা লাথি দিয়ে কেড়ে নেয়। নিলয় বলে, এইসব তোমার বিয়ে হবে না জাহিন, বাসায় যাও। তোমার বাবাকে ইচ্ছে করে তুলে নিয়ে যায়নি, এগুলো বড়দের ব্যাপার, তাই বলছি ইটস সুযোগ, পরে আর ফিরে যেতে পারবে না। জাহিনকে ওরা ওখানেই রেখেই চলে আসে। জাহিন কেবল হাবার মতো তাকিয়ে থাকে ওদের দিকে। কে এই নিলয়? আন্ডারওয়ার্ল্ড কেন তার কথাতে চলে? কেন তাকে সবাই ভয় পায়? মাস্ক কেন পরে? সব জানতে হবে। জাহিন মনে মনে এসব কথা ভাবতে ভাবতে বাড়ির পথ ধরে। রাতের আকাশে কয়েকটি তারা, একটু মেঘের ছড়াছড়িতে চাঁদকে কেমন ঘোলাটে লাগছে। নেহা পড়ার টেবিলে বসে অকারণে নিলয়ের কথা ভাবছে। কে উনি? আর আমাকে কি করে চেনে? আমার তো মনে হয় না আমি আগে তাকে কোথাও দেখেছি। তাহলে আচ্ছা, উনি আমাকে বিয়ে করলেন কেন? আর জানলো কি করে আমি বাসা থেকে চলে আসছি? আমাকে বিয়ে করে ওনার কী লাভ? আর আমার কাছে কি চান উনি? আমি তো বাসা থেকে চলে আসার বিষয়টা তো কেবল আফরিন জানতো। তাহলে হুর কি ভাবছি এসব? আফরিন কেন বলতে যাবে? আর বললেই বাকি আমাকে বিয়ে করে নিতে হবে নাকি? প্রশ্নগুলো বিড়বিড় করে নেহা পড়ার বইয়ের দিকে তাকিয়ে বলতে থাকে। নিলয় হাতে এক গ্লাস দুধ নিয়ে ভিতরে এসে দেখে নেহা না পড়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। কিছু একটা ভাবছে সে। নিলয় বলে, কি ভাবছো? কিছু না তো। তো ভাবুক বউ আমার, দুধটা খেয়ে নাও, ওষুধও তো খেতে হবে। ইয়াক, আমি দুধ খাই না। খেতে বলছি, খাও। হুম এবার মন দিয়ে পড়ো, আর ওষুধও খেয়ে নাও। হুম পড়া শেষ করলাম। রাতের খাবারও ওষুধ খেয়ে বিছানায় এলাম। বালিশের বাম পাশে নিলয়ের ডায়েরিটা পড়ে থাকতে দেখে নেহা। বিছানায় হেলান দিয়ে পুতুলটি আঁকড়ে ধরে ডায়েরির
পৃষ্ঠা উল্টাতে থাকে। কয়েক পৃষ্ঠা পরেই লেখা, শহরটা অনেক বড়। শহরের মানুষগুলো কেবল নিজের কর্মসন্ধানে ব্যস্ত। আমি ভার্সিটি আজ এসেছি পড়তে নয়, পড়ার অভিনয় করতে। একটা মিশনে। ঢাকা ভার্সিটি অনেক বড় জায়গা জুড়ে নির্মাণ করা। ক্যাম্পাসটাও অনেক বড়। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি আমি। চারিদিকে তাকিয়ে দেখছি। হঠাৎ বড় একটি ধাক্কা খেলাম। সাদা পোশাক পরা একটি চিকন শরীরের মেয়ে আমার শরীরে ধাক্কা দিয়ে নিজেই পড়ে যায় মাটিতে। আমি মুচকি হাসি। মেয়েটা পড়া দেখে ওর বান্ধবীরা দৌড়ে চলে আসে। সে নিচ থেকে উঠে দাঁড়ায়। আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে দেখে প্রচণ্ড রাগী চোখে ঠাস করে একটা থাপ্পড় মারে। বলে, বেয়াদব ছেলে, কোনোদিন মেয়ে দেখিস নাই নাকি? চোখে তো চশমা দেখছিস। চার চোখ লাগিয়েও কি মেয়েদের ধাক্কা দিতে ইচ্ছে করে? দেখে মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে এসেছে। মেয়েটা আমাকে চড় দেয়। আমি বোকার মতো মেয়েটার দিকে তাকিয়ে ছিলাম। সিক্রেট মিশনটা একদম থ্যাতো হয়ে গিয়েছিলাম ভার্সিটিতে, যাতে কেউ বুঝতে না পারে আসলে কে আমি। কিন্তু মেয়েটার শাসনে আমি হুট করে আটকে যাই। কিছু বলছি না দেখে পাশের একটি মেয়ে তাকে নাম ধরে ডাক দিয়ে বলে, এই মিমি চল তো, এসব বেয়াদব মার্কা ছেলেদের জন্য রাস্তায় চলাটাই অসহ্য হয়ে গেছে। সুন্দরী মেয়ে দেখবে আর ধাক্কা দেবে, টেনে তুলে প্রেম নিবেদন করবে। চল তো তুই। মেয়েটার নাম তাহলে মিনি। আমি মিমির চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। তারপর কয়েক পৃষ্ঠা সেখান থেকেই ছেড়ে আছে। নেহা উৎকণ্ঠা নিয়ে পড়তে বসেই মেজাজ খারাপ হয়ে যায়। তারপর কি হলো, পৃষ্ঠা কেন ছেঁড়া হলো জানার জন্য নেহা কেমন উত্তেজিত হয়ে পড়ে। তখনই একটি ধমক শুনতে পায়। নেহা, তুমি আবার ডায়েরিটা হাতে নিয়েছ? এটাকে তো আজ পুড়িয়ে দেব। প্লিজ আমাকে এটা দিন, এটা আমি রাখতে চাই, প্লিজ। নিলয় কিছু বলে না, হাত থেকে ডায়েরিটা নিয়ে ড্রয়ারে রেখে দেয়। নেহা উদাস হয়ে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় বলে, ঘুমিয়ে পড়ো, সকালে ক্লাস আছে।